হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? চলে আসলাম প্রেমের নীল কাব্য নতুন একটি গল্প নিয়ে। চলেন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। খানমহলের সকালটা আজ অন্যরকম। ছুটির এই দিনে সকালের খাওয়া দাওয়া শেষে বাড়ির সব কর্তারা ড্রয়িং রুমে যেন এক ছোটোখাটো আলোচনা সভা বসিয়েছেন, আর বাড়ির কর্তীরা এদিকে মেতেছেন গল্পে। হঠাৎ বাড়ির ছোট কর্তি অর্থাৎ ওয়ালিদুজ্জামান খানের সহধর্মিণী, তার বড় যা আবার তারই বড় বোন অর্থাৎ ওয়ালিদ খানের সহধর্মিণীর উদ্দেশ্যে বললেন, আপা, আমাদের নীল তো বড় হলো, আর বিয়ের ব্যাপারে কি ভাবছিস? তৎক্ষণাৎ পাশ থেকে নীলের বড় ফুপু বলল, হ্যাঁ রে সূচনা, আমাদের নীলটার জন্য তো এখন কাউকে লাগে না, মানে ওকে আর কতদিন একা একা রাখবি? মির্জা সূচনা হেসে বললেন, তুই আমায় বলছিস রোশনা, আমাদের রফিনও তো বড় হলো, ওর ব্যাপারে কিছু ভাব। আর সবচেয়ে বড় কথা, রফিনের বিয়ে না করে তুই ভাবলে কি করে নীলের বাবা ওর ব্যাপারে কিছু ভাববে? রোশনারা মুখমণ্ডল যেন মুহূর্তেই ঢেকে গেল কালে মেঘে। মলিন হেসে তিনি বললেন, আর রাউফিনের বিয়ে এমনিতেই দেশে আসে না, আর বিয়ের কথা শুনলে তো কখনোই আসবে না। বড় বোনের এমন কথায় তার কাঁধে হাত রেখে ছোট বোন রুমিনারা বলল, মন খারাপ করিস না আপা, দেখবি ইনশাআল্লাহ একদিন আমাদের রাউফিন সবটা বুঝতে পারবে। আর সেদিন তোর আচরণটা হয়তো একটু খারাপ হয়ে গিয়েছিল, তবে মাতৃত্বর দিক থেকে তা কোনো দিক দিয়েই ভুল ছিল না। হয়তো তোর জায়গায় আমরা থাকলে আমারও একই কাজই করতাম। একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো রোশনারার বুক ছেড়ে। মলিন হেসে সে বলল, কিন্তু সেটা আমি ওকে কিভাবে বোঝাবো বল? সেদিনের পর থেকে না তো আমার সাথে কথা ভালো করে বলছে, না তো আমাকে কথা বলার সুযোগ দিয়েছে। মির্জা সুজনা বলে উঠল, রোশনা, একটা কথা বলে কিছু মনে করিস না, তবে সত্যি বলতে কি ওর বয়সটাই ওইরকম ছিল, তবে তুই সেদিন ওকে ওভাবে না বলে একটু বোঝাতে পারতে। রোশনা বলে উঠল, আমি হাজারটা চেষ্টা করেছিলাম ওকে বোঝানোর, তবে ও তো আমার সাথে ঠিক মতো কথাই বলেনি, আর তার কিছুদিন পরেই তো ও চলে গেল। মির্জা সাইমা বলে উঠল, আচ্ছা আপা, ওকে ফেরার কথা কিছু বলে না? রোশনা বলল, ও প্রয়োজন ব্যতীত আমার সাথে কথাটাও বলে না। মির্জা সূচনা আবারও বলল, আশাহত হোস না রোশনা, ওর সাথে আমার কাল রাতেও কথা হয়েছে, ও আমাকে কথা দিয়েছে আর কিছুদিনের মধ্যেই ও ব্যাক করতে চায়, তবে এই কথাটা বলা বারণ ছিল বলে আমি তোদের বলিনি। ছেলের আগমনী বার্তায় চোখ মুখ যেন চিকচিক করে উঠল রোশনার। মির্জা সূচনার দিকে ফিরে আবেগ আপ্লুত কণ্ঠে সে বলল, সত্যি বলছিস সূচনা? মির্জা সূচনা হালকা এসে ভ্রু নাড়ালো। রোশনার আনন্দে চোখে বয়ে গেল, অশ্রুনারা গড়িয়ে পড়ল। এতদিন পর তার একমাত্র ছেলে বাংলাদেশে আসবে জানতে পেরেই খুশিতে মনটা ভরে যাচ্ছে তার। ওপস, মুন্নি আপু, আর কতক্ষণ লাগাবা? নাহার এমন অধৈর্যপূর্ণ কণ্ঠে। মুন্নি একবার তার দিকে তাকালো। মুন্নি মূলত নীলের জন্য পায়েস করছিল। পায়েস নীলের প্রিয় খাবারগুলোর মধ্যে অন্যতম। সেই জন্য তো যেদিনই নীল বাসায় থাকে সেদিনই মুন্নি খুব যত্ন করে পায়েস বানায় তার জন্য। আজ যেহেতু ছুটির দিন আর নীল বাসায় থাকবে, তাই সকালের নাস্তা সেরে সে লেগে পড়েছে পায়েস তৈরিতে। মুন্নি বলল, এত অধৈর্য কেন রে তুই? বলছি তো হয়ে গিয়েছে, জাস্ট চিনিটা দিলেই শেষ। নাহা বলল, আরে দ্রুত করো, দেখো আমার নেল পলিশটা খারাপ হয়ে গিয়েছে, এখন গিয়ে আবার লাগাবো। মুন্নি বলল, তো তুই জানা কে বারণ করেছে? নাহা বলল, তোমাকে কতবার বলবো আমার চুল আজকে স্পেশাল হেয়ার প্যাকেটটা লাগিয়ে দিবা, ভুলে গেলে আজকে শুক্রবার? মুন্নি পায়েসে 1 চামচ চিনি দিতে দিতে নাহার দিকে ফিরে সামান্য সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, ব্যাপার কী রে নাহা, নিজের ব্যাপারে এত বেশি যত্নশীল কবে থেকে হলি? না মানে আগে তো কখনো মাথায় হেয়ার প্যাক দেওয়া তো দূরে থাক, চুলগুলো আঁচাচ্ছিস না, আজকে হঠাৎ? নাহা বলল, ও মা, এত অবাক হওয়ার কী আছে, আগে ভালো লাগতো না তাই করতাম না। মন্দি বলল, তার মানে এখন ভালো লাগে বলছিস? কার জন্য রে? নিজেকে সাজাতে এতটা ব্যস্ত হয়ে পড়েছিস? হঠাৎই নাহার সামনে ভেসে উঠল আয়াজের মুখটা। লজ্জায় লাল বর্ণ ধারণ করলো তার ফর্সা মুখ রিসে। তা দেখে মুন্নি দ্রুত পায়েসটা ঢেকে তার পাশে এসে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার, তুই হঠাৎ ব্লাশ করতে শুরু করলি কেন? এরকমটা তো আমার হয় যখন আমি নীল ভাইয়ের কথা মনে করি। তার তর্কে কেউ আছে নাকি আমার নীল ভাইয়ের মতো? নীলের ব্যাপারে মুন্নির মনের কথাগুলো এই বাড়িতে একমতো নাহাই জানে। তাই তো মুন্নির এমন কথায় সে অনেক দূরে সরে গিয়ে বলল, দূর কি যে বলো না, আমার আবার কে থাকবে? মুন্নি বলল, হ্যাঁ, কতজন থাকতে পারে? সবে সবে অষ্টদশী হলে মনে কত রং লাগে, কত বসন্তের কোকিল গান গায়। নাহা বলল, না গো, আমার মনে রং লাগে না, আর বসন্তও আসে না, আরে না তো কোকিল গান গায়। কথাটা বলেই সে কিচেন থেকে বের হয়ে গেল। মুনি পিছন থেকে হেসে তাকে ডেকে বলল, কি রে, পালাচ্ছিস কেন? না পিছনে না ঘুরেই দোতলা সিঁড়ি বেয়ে বেয়ে যেতে বলল, আমার গরম লাগছে, রমে গেলাম। মুন্নি বলল, সত্যি কথা বলে যে এই ঠান্ডার ভিতর গরম লাগে সেটা তো আমার আগে জানা ছিল না। বাই দ্য ওয়ে, তুই রুমে গিয়ে বসতে লাগ, আমি 2 মিনিটে নীল ভাইয়াকে পায়েসটা দিয়ে আসছি।
নাহা চলে গেল। মুন্নি সেদিকে তাকিয়ে মুচকি হেসে ফের পায়েসের দিকে মনোনিবেশ করলো। একটা কাচের বাটিতে পায়েস অতি যত্নে হরেক রকম বাদাম আর কিশমিশ দিয়ে সাজিয়ে নীলের রুমের পূর্বের প্রশান্ত পথটা অতিক্রম করে সবে রুমে ঢুকছিল মুন্নি। হঠাৎই ভেসে আসা এক তীব্র পারফিউমের গ্রানে থমকালো তার পথ চলনা। মুহূর্তেই সে বুঝে গেল এটা টম ফোর্ড স্যান্ডেল ব্লু পারফিউমের তীব্র সুগন্ধ। আর এই সুগন্ধি শুধু নীলের রুমের সামনে থেকেই পাওয়া যায়। খানিক মুচকে হাসলো মুন্নি, নিয়ে অতঃপর নিজেকে সামলে এগিয়ে চলল রুমের দিকে। নীল ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো হালকা ব্রাশ আপ করছিল। তার পরনের শুভ্র পাঞ্জাবির উপর দামি কোট। হয়তো কোথাও বের হবে সে, কিন্তু আজকে ছুটির দিনে কোথায় যাবে কি জানি। মুন্নি যখন এ সকল চিন্তায় মশগুল তখনই নীল বলল, কিছু বলবে? নীলের কণ্ঠে ধ্যান ভাঙল মুন্নির। নীল আয়নায় স্পষ্ট দেখতে পাচ্ছে মুনির অবয়ব। তার হাতে থাকা পায়েসের বাটিটা দেখে নীল এক প্রকার না দেখার ভান করে বলল, কিছু বলা থাকলে দ্রুত বল, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। মুন্নি বলল, আসলে নীল ভাই, তোমাকে পায়েসটা দিতে এসেছিলাম, যদি একটু খেয়ে বলতে। নীল মুন্নির দিকে ঘুরে বলল, তোকে না বলেছি নাহা, রাফা, নীরা ওদের মতো ভাইয়া বলে ডাকবি, নট নীল ভাই, আন্ডারস্ট্যান্ড? মুন্নি সামান্য মাথা জাগালো। তা দেখে নীল বলল, গুড, আর পায়েসটা নিয়ে যা, আমার এখন সময় নেই। মুন্নি বলে উঠলো, একটুও খাবো না? সকাল থেকে অনেক কষ্ট করে বানিয়েছে। নীল বলল, কে বলেছে তোকে পড়াশোনা বাদ দিয়ে পায়েস বানাতে? আর কখনো যেন না দেখি পড়াশোনা বাদ দিয়ে এসব করেছিস। নাও লিভ। নীলের এমন কথায় মুখশ্রী বিশ্বনাথার কালো মেঘে ঢেকে গেল মুন্নির। সারাদিন ধরে যে লোকটার জন্য এত কষ্ট করে রান্নাবাড়া করেছে, সে কিনা বলেছে খাবে না। আচ্ছা, নীল ভাই তার সাথে এরকম কেন করে? কই নাহা, রাফা, নীরা ওদের সাথে তো এমন করে না। একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসলো মুনির মুখ চিরে। নীল হয়তো শুনতে পারলো সেই শব্দ, তবুও কোনো রকম পরিবর্তন আসলো না তার মুখশ্রীতে। মুনি বেরিয়ে যেতেই সেই বেডসাইড টেবিলের উপর পড়ে থাকাও নিজের ফোনটা নিতে গিয়ে দেখতে পারলো একটা ইয়াররিং। তৎক্ষণাৎ তার স্মৃতি মন সবটে বেশি উঠল। এক শ্রুশ্রী রমণীর ভীত মুখাবয়ব, এক প্রসারিত মুচকি হাসির রেখা দৃশ্যমান হলো তার ঠোঁটের কোণে। ঢুলটাকে সযত্নে একটা বক্সে রেখেই সে পা বাড়ালো বাইরের দিকে। মাথার উপর নরম সূর্যরেখা। আজকে ছুটির দিন হওয়ায় মাহা আর তিহু এসেছে কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে। সারা সপ্তাহে পড়াশোনার চাপের মাঝে এই একটা দিনই তাদের সময় হয় নিজেদের দেওয়ার জন্য। দুজনের হাত ভর্তি বিভিন্ন রকম প্রসাধনী সামগ্রী আর নিত্যদিনের পণ্য। হঠাৎই একটা কালো গাড়ি এসে থামলো তাদের সামনে। কিঞ্চিত ব্রু কুচকে মাহা বলল, এই আপদ আবার কোথা থেকে উদয় হলো? তিহু বলল, দেখগে, কোন বড়লোকের ছেলে হয়তো তোর পছন্দ করেছে। হেতি তার বউরে রাস্তা দিয়ে হাঁটতে দেবে না বলে গাড়ি পাঠাইছে। দোস্ত, আমাদেরও একটু নিস, আমিও আর হাঁটতে পারতাছি না, আমারও তো কেউ নেই। তিহুর এমন কথায় খেপে গিয়ে মাহা বলল, ফাঁক কথা বলিস না তো। মাহাকে খেপিয়ে যেন বিস্তর মজা পেল তিহু। সে হাসতে হাসতে কিছু বলার আগেই গাড়ি থেকে নেমে আসলো এক যুবক। তিহুর দিকে ফিরে সে বলল, আসসালামু আলাইকুম ভাবি। তিহু চিনল না যুবকটিকে। ব্রু কুচকে সালামের জবাব সে বলল, ওয়ালাইকুম আসসালাম, কিন্তু আপনাকে তো ঠিক। তার মুখের কথাটি যেন কেড়ে নিল যুবকটি। আমাকে আপনি চিনবেনও না, আমি ইফাজ, নীল ভাইয়ের দলের লোক। মাহা আর তিহু একের অন্যের দিকে চাওয়াচাওয়ি করলো। ইফাজ দ্রুত এগিয়ে এসে তিহুর হাত থেকে শপিং ব্যাগগুলো নিয়ে বলল, ভাবি আপনারা আসেন, আমি ব্যাগগুলো গাড়িতে রাখছি। ইফাজ চলে যেতেই মাহা তিহুর দিকে ফিরে বলল, কাহিনী কি রে? এমপি ছেলের লোক আবার তোকে এত সীমাহি করছে কেন? তারা কি সব জানে নাকি? আর জানলে তো তোকে আস্ত রাখার কথা না। তিহু অপ্রস্তুত হেসে বলল, গাড়ি পেয়েছিস, উঠে পড়, এত প্রশ্ন কেন? দেখছিস না কি সুন্দর ভাবি ভাবি করছে? নিজে থেকে বয়সে বড় করে মুখে ভাবে শুনতে ভালোই লাগে। ওর তো আর প্রশ্ন বাড়াস না, এমনিতেই হেঁটে হেঁটে পায়ে ব্যথা করছে। তিহু এগিয়ে চললো গাড়ির দিকে। মাহা তখনও সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। হচ্ছেটা কি? কাল একবার নাচ শেষে কোথাও একটা জানি হারিয়ে গেলি তিহু। তারপর থেকে নিজের সোনার দোলটা খুঁজে পাচ্ছে না। আবার এখন নীলের লোক। আল্লাহ ভালো জানে এই মেয়ে কি গড়ালে পাকিয়েছে। এসব কথা যদি তিহুর বাবা বা চাচারা জানতে পারে, তাহলে যে কি হতে পারে সেটা কি তিহু বুঝতে পারছে না? তিহু এগিয়ে গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। পাশ ঘুরতে এসে দেখতে পেল পাশে মাহানি। পিছনে তাকিয়ে মাহাকে দেখে সে বলল, এই যে মিসেস নিউটন, গবেষণা পরে করেন ম্যাম, এখন আপাতত এদিকে আসেন। মাহার মনে হাজারটা প্রশ্নের ঘূর্ণি চললেও তৎক্ষণাৎ সেগুলোকে ধামাচাপা দিল সে। এগিয়ে গিয়ে তিহুর সাথে গাড়িতে উঠে পড়ল। তারা দুজনে গাড়িতে বসতে ইফাজ দ্রুত গাড়ি চালিয়ে এগিয়ে চলল গন্তব্যের দিকে। অথচ তারা খেয়ালই করলো না তাদের থেকে কিছুটা দূরে এই একজোড়া তীক্ষ্ণ দৃষ্টি গাড়ির কাজ নামিয়ে তাদেরকে পরখ করতে ব্যস্ত ছিল।
এখানে যে টাকা আছে আশা করি তাতে আপনার আগামী 1 মাস খুব ভালোভাবে চলে যাবে চাচি। তবুও যদি আর কোনো সমস্যা হয় নির্দ্বিধায় আমাকে জানাবেন। আমি আবারও সামনের শুক্রবার আসব। সেদিন কিন্তু অবশ্যই আপনার হাতে মাংস ভাত খেয়ে তবেই যাব। নীলের এমন আন্তরিকতা মিশ্রিত কণ্ঠে শুনে আঁখি জোড়া সজল হয়ে উঠল বৃদ্ধর। নিজের 2 সন্তানের জননী হয়ে ঠিক মতো খেতে পান না, থাকার জায়গাটাও পর্যন্ত নেই। ছেলে নয় যেন কুলাঙ্গা জন্ম দিয়েছেন তিনি, অথচ নিজের কেউ না হয়ে মাত্র কয়েক মুহূর্তে পরিচিত এই ছেলেটি কি অদ্ভুতভাবে আপন করে নিয়েছে তাকে। বৃদ্ধার চোখ বেয়ে আনন্দ অশ্রু গড়িয়ে পড়ল। তা দেখে নীল বলল, চাচি বলেছি না আর কোনো কান্নাকাটি না। আপনাকে আমার ছেলেরা একটা বাসায় নিয়ে যাবে, ওইখানেই আপনি থাকবেন, আর আজ থেকে আপনার সমস্ত দায়িত্ব আমার। বৃদ্ধ অতি আদরে আলিঙ্গন করল নীলের সাথে, তার কপালে স্নেহের পরশ ঝুলিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, তোমার ভালো হোক বাবা, আল্লাহ তোমাকে সুখী করুক, জীবনে খুব বড় হও তুমি। নীল মুচকি হেসে বৃদ্ধার যত্ন গ্রহণ শেষে আদনান, আমিন, জয় আর জাহানকে ইশারা করতেই তারা বৃদ্ধাকে নিয়ে রওনা হলো। তারা চলে যেতেই নীলের মুখে হিংস্রতা ফুটে উঠল, যেন সে রোহিত আর রোহানের দিকে চেয়ে বলল, ওই কুলাঙ্গার দুইটাকে বাংলার জমিনে আমি দেখতে চাই না, যাদের বাড়িতে নিজের মায়ের জায়গা হয় না। আমি ওয়াহাজ খান নীল যতদিন বেঁচে আছি বাংলার জমিনে তাদেরও কোনো জায়গা হবে না। আগামী 2 ঘন্টার মধ্যেই ওদের রক্তে গোসল করতে চাই আমি। গট ইট? রোহিত আর রোহান মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলল, জি ভাই। নীল বলে উঠল, গুড, এখন থেকেই কাজে লেগে পড়ো। মনে রাখবে 2 ঘন্টা মানে 2 ঘন্টায়, 1 সেকেন্ডেরও হেরফের যেন না হয়। রোহিত বলল, আচ্ছা ভাই। কথাটা পেলেই সেখান থেকে বেরিয়ে গেল রোহিত আর রোহান। রাত 10:15। অন্ধকারাচ্ছন্ন এক বৃহৎ রুমের কাউচে শরীর এলিয়ে দিয়ে বসে আছে পাকিস্তানি পাঠানদের মতো আকৃতির এক সুঠামদেহী পুরুষ। বৃহৎ রুমটাতে শুধুমাত্র জ্বলছে একখানা টেবিল ল্যাম্প। নিয়ন আলোক রোশনি ছড়াচ্ছে রুম জুড়ে। কটিল আধারের মাঝে বন্দি পুরুষটির মুখম গল্প স্পষ্ট নয়। হঠাৎই রুমের দরজায় কড়া নাড়ালো কেউ। পুরুষটি থমথমই কণ্ঠে বলল, কামিন। 25 বছর বয়সী এক যুবক অতি দ্রুত পায়ে রুমে প্রবেশ করলো। পুরুষটি তার দিকে না ফিরেই বলল, যা বলেছিলাম জানতে পেরেছি সে ব্যাপারে কিছু? যুবকটি বলে উঠল, জি ভাই, ওটা নীলেরই লোক ছিল, ইফাজ, ওর পাঁচাটা কুকুরটা। আর যে মেয়ে দুটিকে ও গাড়িতে তুলেছিল তার ভিতরকার ফর্সা করে মেয়েটি নীলেরই বাগদত্তা, এমনটাই জানতে পেরেছি। এমন একটা খবরের চোখে মুখে পুলক দীপ্তি ফুটে উঠল সেই হিংস্র মানবটি। উত্তেজিত কণ্ঠে সে বলল, আর ইউ শিওর ওটা নীলেরই ফিয়ন্সি? যুবকটি বলল, জি ভাই। একটা শয়তানি হাসির রেখা ফুটে উঠল পুরুষটির চোখে মুখে। হিংস্র সেই দৃষ্টি নিক্ষেপ পূর্বক ঠোঁটের কোণে কঠিন হাসি বিদ্যমান রেখেই সে বলল, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ নীলখান, আই উইল কাম টু ডিস্ট্রয় ইউ। এতদিন অনেক লাঞ্ছনা সহ্য করেছে, এবার আর নয়। আই উইল ফিনিশ ইউ। কানাডায় আধারাচ্ছন্ন এক গভীর নিশতি। ঘড়ির কাঁটায় রাত 12:35। নাইট ক্লাব আর বার ব্যতীত ঘুমন্ত সমগ্র টরন্টোর শহরের ঠিক বক্ষস্থলে দাঁড়ানো নিজের সুবাসীল বিলাসবহুল অট্টালিকার মাঝে বসে আছে এক সুঠামদেহী পুরুষ, কিছুটা ইউরোপিয়ানদের মতো দেখতে। পুরুষটির মুখে হালকা চাপদাড়ি, চোখ দুটি অন্তত তীক্ষ্ণ, তবে মুখে কিসের যেন এক মনোনীতা। নাম মাহমুদুল হক রাফিন, কানাডিয়ান নামকরা কোম্পানির গ্রুপস অফ MHR আর CEO। একবারে আত্মতানিক ধাঁচের বিলাসবহুল তার অ্যাপার্টমেন্টের প্রত্যেকটা রুম সাজ্জিত নানা দামি আসবাবপত্রে। তবে বর্তমানে সে যে রুমটাতে বসে আছে তার বিশেষত্ব হচ্ছে সেখানে নেই কোনো কৃত্রিমাত্মার ছোঁয়া, সেটা শুধুই সজ্জিত এক শ্যামকণা ছবিতে। সমগ্র রুমটার প্রত্যেকটা দেওয়ালে জুড়ে শুধুমাত্র একটা মেয়েরই ছবি। রাফন তীক্ষ্ণ তবে অন্তত মায়ার দৃষ্টি মেলে চেয়ে আছে হাস্যোজ্জ্বল সেই শ্যামকণাটির দিকে। শ্যামাঙ্গিনীটির হাসিতে যেন মিশে আছে এক সঙ্গীহীন সৌন্দর্য। রাফিন এক দৃষ্টিতে চেয়ে আছে সেদিকে। তার মুখে মলিন হাসি, হৃদয় এক নাম না জানা বেকুলতা। সারাদিন যান্ত্রিকতার মাঝে ডুবে থাকলেও রাতে তার হৃদয় আলোচন করে ওঠে এক শ্যামকন্যার জন্য। এই সেই শ্যামকন্যা যে কিছু বছর পূর্বে তার হৃদয় তুলেছিল প্রেম নামক এক গতিহারা ঘূর্ণিঝড়, যার বেগে এখনো প্রতি মুহূর্তে গভীর সমুদ্রের পাল তোলা ডিঙ্গি নৌকার ন্যায় বেগ হারায় রাফিন। শ্যামকর্ণটির ফ্রেমে বাঁধানো একখানা ছবি হাতে নিয়ে অতি যত্নে হাত বোলাতে লাগলো রাফিন। এক দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসলো তার বুক চিরে। খুব ইচ্ছা করছে তার শ্যামকন্যাগিনীকে সামনাসামনি দেখতে, একবার তার ওই নরম কোমল ত্বককে আদর স্পর্শ করতে, কিন্তু সেটা কি আর কোনোদিন সম্ভব? সে যে হারিয়ে ফেলেছে তার মায়াবিনীকে। হৃদয়ে যতনাগুলো যেন মুখ ভেসে উঠল তার। গভীর পুরুষ কণ্ঠটা গুনগুনিয়ে গেয়ে উঠল, ভালো আর লাগে না এত কেন মায়া,
যত কাছে আমি লাগে শুধু সান্ত্বনা, অবুঝ ভালোবাসা জানিয়ে নয় খেলা, তবু মনে হয় চোরা তোমায় বাঁচবো না। রাফিন ছবিটা নিজের বুকের সাথে সবাইকে চেপে ধরলো, ফিসফিসিয়ে বলে উঠল, আমি ফিরবো মায়াবিনী, শুধুমাত্র তোমার জন্য হলেও ফিরবো। ফিরবো তোমাকে নিজের করে পেতে, আমার একান্তই ব্যক্তিগত করে নিতে। রোমের বাতাস যেন হঠাৎই থমকে গেল। প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাসের সঞ্চালন শিগ্ন হলো রাফিনের এমন দৃঢ় প্রেম প্রতিজ্ঞতার। বাংলাদেশে ঘড়ির কাঁটায় বেলা 2:35। মাথার উপর সূর্যি মামা উত্তপ্ত রৌদ্র কিরণ ছড়াচ্ছে আপন খোয়ালে। ভার্সিটি থেকে সামান্য দূরে একটা নির্জন ফুটপাথ দিয়ে হাঁটছিল তিহু। আজকে মাহা অনুপস্থিতি। গতকাল রাতে বাড়ি থেকে জরুরি তলব আসায় সকাল সকাল গ্রামে ফিরেছে সে। তাই তিহু আজ একা। রিসাটাও কি একটা কারণে ভার্সিটি আসেনি আজ। কারণটা জানা নয় তার। চলতি পথে হঠাৎই সে ভাবলো বাসায় গিয়ে একবার মেসেজ করবে তাকে। কল্পলোকে ডুবে আপন খোয়ালে হাঁটছিল তিহু। হঠাৎই সে অনুভব করে তার পিছনে আসছে কেউ। ঘুরে পিছনে তাকায় সে। কই, কেউ তো নেই। রাস্তাটা প্রায় জনমানবহীন। যারা আছে তারা আপন গতিতে বিভিন্ন গন্তব্যে যেতে ব্যস্ত। ফির হাঁটতে শুরু করলো তিহু। এবার সত্যি সত্যিই খুব কাছাকাছি করে অস্তিত্ব অনুভূত হচ্ছে। ঘুরে তাকাতেই তিহু দেখতে পায় একটা ছেলে অনেকটা কাছাকাছি চলে এসেছে তার। ভ্রুদয় সামান্য কোচকে সে বলল, কি হলো, আমার পেছনে কি? ছেলেটি একটা ঢোক গেলে ভারত কণ্ঠে আমতা আমতা করে কিছু বলতে যেতেই তিহু এক ধমকে বলল, এই, আপনি কি নতুন বউ? আর আমরা কি বাসর ঘরে বসে আছি নাকি? এত লজ্জা পাচ্ছেন কেন? হ্যাঁ, প্রেম করবেন আমার সাথে? তিহুর এমন কথায় কিছুটা বোকা বনে যায় ছেলেটি। হাতে থাকা লেডিস পার্সটা তার দিকে এগিয়ে দিয়ে বলল, সরি আপু, কিন্তু আপনার পার্সটা পড়ে গিয়েছিলাম। তিহু ব্রু কোটি পূর্ণ দৃষ্টিতে তাকায় তার হাতের দিকে। তীব্র বিরক্ত নিয়ে বলে ওঠে, এটা আমার নয়। ছেলেটি যেন হাঁপ ছেড়ে বাঁচে। দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, ও আচ্ছা, আমি ভেবেছিলাম আপনার। তিহু ছেলেটিকে তার বোকামির জন্য ফের গালাগাল দিতে গিয়ে থমকায়। তারপর যেই না সেই পিছনে ঘুরে অমনি কেউ একজন একটা রুমাল চেপে ধরে তার মুখে। তিহু মুখ দিয়ে সাহায্য সূচক শব্দ করতে গিয়েও কিছু বলতে পারে না। চারিপাশে ধোঁয়ায় ডেকে যায় তার আদৃশ্যমানতা ঘিরে তার চারিধারে। নীলের রুমের কিং সাইজ বিছানায় নীলের একটা ফ্রেমে বাঁধানো ছবি হাতে শুয়ে আছে মুন্নি। ঠোঁটের কোণে মুচকি হাসির ঝলক। সযত্নে ছবিটাতে হাত বুলাতে বুলাতে এক অচিন কল্পনাকে ডুবেছে সে। হঠাৎই খুবই ধীর পায়ে রুমে প্রবেশ করলো নাহা। মুন্নিকে ওভাবে শুয়ে থাকতে দেখে খানিক মুচকি হাসলো সে। অতঃপর চুপিসারে তার অতি সন্নিকটে এসে কিছুটা জোরে চিৎকারের ভঙ্গিমায় বলে উঠল, হ্যাপি বার্থডে মুন্নিপু, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। নাহার এমন কাণ্ডে কিছুটা হক চকিয়ে উঠল মুন্নি। নাহার দেখে ফিরে এসে বলল, আমার কি মারার প্ল্যান করছিলি নাকি? যাই হোক, থ্যাঙ্কস। নাহা বিছানায় তার পাশে বসতে বসতে বলল, একদমই না, এখনো তোমার বিয়ে খাওয়ার বাকি আছে না। বাই দ্য ওয়ে, ওই প্ল্যান কি তোমার? ঘুরতে যাবা না? মুন্নি উঠে বসতে বসতে বলল, না, আজকে আমার অন্য একটা প্ল্যান আছে। নাহা বলল, কি প্ল্যান? মুন্নি আনমনে কিছু ভাবলো, অতঃপর লাজুক হেসে বলল, নীল ভাই তো কাল জন্মদিনের দিন তাকে কিছু বলে না, তাই না? নাহা বোকা দৃষ্টিতে বলল, না, কিন্তু এখানে আবার নীল ভাইয়ের কথা আসলো কোথেকে? মুন্নি বলল, তোর মাথা যদি একটু বুদ্ধি থাকে। গেস হোয়াট, আজকে কি আমি কি করতে পারি? হঠাৎই কিছু মনে পড়া চোখ মুখ চিকচিক করে উঠল নাহার। উৎসুক কণ্ঠে সে বলল, তুমি ভাইয়াকে প্রপোজ করবা? ফের খানিক লাজুক হাসলো মুন্নি, আমি শুধু তোকে নিজের মনের কথাটাই জানাবো। নাহা মুন্নির গলা জড়িয়ে বলল, ও মুন্নিপু, আই এম সো এক্সাইটেড। মুন্নি পাশে রাখা নীলের গৌর গম্ভীর ছবিটার দিকে চেয়ে বলল, আমিও। কেটেছে হয়তো ঘন্টাখানেক। তিওকে হাত পা বাঁধা অবস্থায় বন্দি করে রাখা হয়েছে এক আদার ঘোরা কক্ষের মেঝে। দিনের বেলা তো গড় অমাবস্যার ন্যায় আদার সেথায়, এমনকি বেঁধে রাখা তার সুদীর্ঘ অল্লি পল্লব বিশিষ্ট চোখ দুটাও। তিহু বেঁধে রাখা মুখ দিয়ে সাহায্যের জন্য বিভিন্ন শব্দ করছে। হঠাৎই এই শব্দের ঝংকার তুলে লোহার ফটক খোলার আওয়াজ হলো। তিহুর বেঁধে রাখা মুখ দিয়ে সাহায্য শব্দ জনিয়ে বাড়তে থাকলো। তিহুর অনুভূতির শক্তি বর্বরই খুব দুঃখর। মুহূর্ত কয়েকের মাঝে তার অনুভূত হলো তার ঠিক সম্মুখে অন্তত কাছাকাছি কেউ একজন। হঠাৎই তিহুর চোখ খুলে দিল ব্যক্তিটি। অতিবাহিত হলো কয়েক ন্যানো সেকেন্ড হয়তো। চারিধারে ধোঁয়াশা কাটতেই তিহু সামনের বিশাল আকৃতির পুরুষটাকে দেখে কিছু বলার জন্য ছটফটালো। পুরুষটি বাঁকা হেসে বলল, আরে এ তো নেহাতেই বেবিগাল, আমাদের প্রিয় নেতা সাহেব কিনা এখন এসব বাচ্চা মেয়ের প্রেমে পড়েছে। ছে। তিহু নিজের কর্মকাণ্ড বহাল রেখেছে। পুরুষটি ফের বলল, যাই হোক, মেয়েটা জাকাস, আর রিয়েলি ওয়ান্ট টু টেস্ট হার। কি বলিস তোরা? পাশের ছেলেগুলো শয়তানি হেসে বলল, কেন নয় ভাই?
পুরুষটির এমন নোংরা ইঙ্গিতে চোখ দিয়ে যেন অগ্নি ঝরছে তিহুর। পা বাঁধা থাকলেও সেটা দিয়ে নিজের সর্বশক্তিতে মাটিতে আঘাত করলো সে। পুরুষটির সেদিকে চেয়ে বলল, ও মেয়ের তেজ আছে মাইরি, এই ওর মুখ খোল। এই তেজি কন্যার কণ্ঠস্বর শুনে একবার নিজেকে তন করি। পাশ থেকে একটা ছেলে তিহুর মুখ খুলতে যেতেই পুরুষটি তাকে থামিয়ে বলল, এই স্টপ। যে না বললাম অমনি জিভ লক লক করে উঠলো, তাই না? সরজা, আর কিছুক্ষণের মাঝে ও আমার বউ হবে আর তোদের ভাবি, তাই সাবধান। পুরুষটির এমন থমকে থমকালো ছেলেগুলো। অবাক কণ্ঠে তারা বলল, কিন্তু ভাই আপনি যে বলেছিলেন। তাদের মুখের কথা ছিনিয়ে নিয়ে পুরুষটি বলল, যা বলেছিলাম সব ভুলে যা। এমন জিনিস একবার খেয়ে তৃপ্তি আসে না, বরং বার পেতে মন চাইবে। পুরুষটির এমন বাজে বাজে ইঙ্গিতে গা গুলিয়ে উঠছে তিহুর। পুরুষটি আর দেরি না করে তার মুখের বাঁধনটি খুলে দিতেই যেন অগ্নি ঝরে পড়ল রোমের মাঝে। নিজের সর্বোচ্চ তেজ নিয়ে তিহু বলে উঠল, জল পাঠা, খুব শখ জেগেছে না? এমন রোজ দিব না, জীবন চলে যাবে, বিয়ে হবে না। তিহুর এমন সম্বোধন আর উক্তিতে রীতিমতো ভীষণ লেগে গেল উপস্থিতি সকলে। পুরুষটি রেগে গিয়ে তিহুর চুলের মুঠি ধরে টান দিয়ে বলল, মুখ সামলে কথা বলুন। কাকে কি বলছিস খেয়াল আছে? চুলে জোর টান লাগার ধরন ব্যথায় সামান্য কুকিয়ে উঠল তিহু। তবে সে তার লোক চক্ষুর আড়াল করে সে বলল, জল পাঠা, গলাটা কম হয়ে গেছে বল। জারজ, তোকে তো অন্য কিছু বলা উচিত ছিল, কা পুরুষ কোথাকার। পুরুষটি বলে উঠল, এই কেউ লেবুর পানি আন। মনে হয় ক্লোরোফ্লেমের গন্ধে নেশা হয়ে গিয়েছে, মাথার কাজ করছে না, ভুলে গেছে কাকে কি বলতে হয়। তিহু বলে উঠল, আমার জন্য লেবুর পানি না এনে তোর জন্য এনার্জি ড্রিঙ্কস আনতে বল, গ্লুকোজ হলে ভালো হয়। মনে হয় তোর শরীরে পুষ্টির অভাব আছে, না হলে কেউ একটা মেয়েকে এমন কাপুরুষের মতন অজ্ঞান করে তুলে আনে। বিশ্বাস কর, আমি ভাবতেই পারিনি কেউ কোনোদিন আমাকে কিডন্যাপ করবে। আর যদিও করে তাহলে আমার একটা আশা ছিল কিডন্যাপ করবে মুভির স্টাইলে। প্রথমে আমার সামনে একটা ব্ল্যাক মাইক্রো এসে থামবে, আমার হাত ধরে টানবে, আমি না না করব, তারা তুলে নিয়ে চলে আসবে। তা না, পুরো আশায় পানি ঢেলে দিলে তুই। ছে, জীবনটাই বৃথা। তিহুর কথায় তার চুলের মুঠি ছেড়ে দিয়ে বাঁকা হাসলো পুরুষটি। মায়েরি বলছি, তোকেই আমার লাগবে, এমন তেজ, এমন কথার বাহার। মেরা দিল মে আগ জল দিয়া তোনে, ফায়ার কুইন, আই ওয়ান্ট না ইউ। পুরুষটি তার দলীয় লোকগুলোকে ডেকে বলল, যেখান থেকে পারিস কাজই ধরে নিয়ে আয়, এখনই এই মুহূর্তেই বিয়ে করব আমি, তবু এই মেয়েকেই আমার লাগবে। ছেলেগুলো একে অপরের দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো। এটা কি আসলে তাদের ভাই? সে কোনোদিনও বিয়ে করতে পারে? যার কাছে মেয়ে মানে ভোগ ভিন্ন অন্য কিছু নয়, সেই পুরুষই বলছে বিয়ে করবে। বিশ্বাস হলো না ছেলেগুলোর। অপরদিকে তাদেরকে এমন দাঁড়িয়ে থাকতে দেখে তাড়া দিয়ে পুরুষটি বলল, কি বললাম, কথা কানে যাচ্ছে না? এক্ষুনি মানে এক্ষুনি। ছেলেগুলো আচ্ছা ভাই বলে বাইরের দিকে পা বাড়ালো। পুরুষটি অদ্ভুত দৃষ্টি মেলে চেয়ে রইল তিহুর পানে। কে জানে তাতে কি আছে, হিংস্রতা নাকি মূর্ততা।